আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন অ্যাটর্নি মঈন চৌধুরী ল অ্যান্ড ইমিগ্রেশন প্রোগ্রামে। আমি ফাবিহা নিসা, চ্যানেল আই নিউ ইয়র্ক স্টুডিও থেকে, এবং আজকে আমাদের অনুষ্ঠানের অতিথি অ্যাটর্নি মঈন চৌধুরী। কেমন আছেন? খুব ভালো, থ্যাংক ইউ। শুরুতে জিজ্ঞেস করতে চাচ্ছি, কর্মস্থলে কি কি ধরনের অ্যাক্সিডেন্ট আসলে আমাদের হয়ে থাকে সচরাচর? আমরা যে কেসগুলো করি সচরাচর কনস্ট্রাকশন কাজে অ্যাক্সিডেন্ট, বিগ বিগ কেস, বিল্ডিং অ্যাক্সিডেন্ট হতে পারে, আপনার ট্রিপ অ্যান্ড ফল হতে পারে, রাস্তায় স্নোতে পড়ে গেল, স্লিপ অ্যান্ড ফল হতে পারে, এগুলো খুব বড় বড় কেস হয়। আমেরিকাতে সবাই জানি, আমরা সারা বিশ্ব জানে আমেরিকা ইজ এ কান্ট্রি অফ টর্ট হচ্ছে নেগলিজেন্স। অন্যের কোনো যদি অবহেলার কারণে আপনি ক্ষতিগ্রস্ত হন, তাহলে আপনি এটার ক্ষতিপূরণ পেতে পারেন। আমেরিকা এটা খুবই প্রচলিত, কারণ আমরা যে কাজগুলো করি সাধারণত বিশ্বের বিভিন্ন দেশে আগে অ্যাটর্নি ফি দিতে হয়, কিন্তু আমেরিকায় অনলি ওই যে পার্সোনাল ইনজুরি কেসে আমরা আগে কোনো টাকা পয়সা নেই না, কনসালটেশন ইজ ফ্রি। ক্ষতিপূরণ পাওয়ার পরেই আমরা 1/3, যদি রেগুলার কেস হয় 1/3, আর যদি কর্মস্থলে হয় তখন 15% লয়াররা চার্জ করে, ডিপেন্ড করে স্টেট টু স্টেট। 50 স্টেটে ডিফারেন্ট ল এক্সিস্ট করে। সো এক্ষেত্রে বাংলাদেশি কমিউনিটি বর্তমানে সবাই জানে, কারণ আমরা এই পরিমাণে আপনাদের চ্যানেল আই বলেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়া এই পরিমাণে বিজ্ঞাপন দিয়ে থাকি। সবাই জানে যে অ্যাক্সিডেন্ট কেসে অ্যাটর্নি পাওয়াটা খুবই ইজি, যেহেতু আমরা আগে থেকে কোনো চার্জ করি না। কিন্তু মাঝে মধ্যে দেখা যায় যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকেই বিভ্রান্তির শিকার হয়, অ্যাটর্নি না হয়েও অ্যাটর্নির মতো কথা বলে, অত কোনো অ্যাটর্নির সাথে কাজ করে, কিন্তু সে সরাসরি অ্যাটর্নির কাছে পাচ্ছে না, তথ্যটা ভুল দিচ্ছে, কেস নেওয়ার জন্য কথা বলছে। কিন্তু আমরা মেক শিওর করি, এই জন্য আমরা ভিজিবল থাকি কমিউনিটিতে, মেক শিওর করি আপনার জন্য প্রপার রিপ্রেজেন্টেশনটা পান। আমেরিকায় 50টা স্টেটে ডিফারেন্ট ল এক্সিস্ট, মোটামুটি সেম কিন্তু তারতম্য আছে। কিন্তু আমাদের ফার্মে আমরা বিভিন্ন স্টেটের লাইসেন্স অ্যাটর্নি লড়াই এই কাজগুলো করে থাকি। আর ইমিগ্রেশন আমরা এক স্টেটের লাইসেন্স নিয়ে 50 স্টেটে প্র্যাকটিস করতে পারি, কিন্তু এই যে স্টেট লগুলো এক স্টেটের লাইসেন্সে ওই স্টেটের প্র্যাকটিস করা যায়। আমাদের নেটওয়ার্কে যারা লয়ার আছে, উই আর জয়েন্টলি ওয়ার্কিং টুগেদার, একসাথে কাজ করি তো ক্লায়েন্টকে বেস্ট রিপ্রেজেন্ট করার জন্য। এবং এই ক্ষেত্রে যতগুলো লয়ারে কাজ করুক না কেন, ক্লায়েন্টের পার্সেন্টেজ একই রকম, কোনো স্টেটে 3%, কোনো স্টেটে একটু কম, কোনো স্টেটে বেশি, এইভাবে কাজ করে আর কি। কর্মস্থলে অ্যাক্সিডেন্ট হলো একটা, শুরুতেই প্রথম করণীয় কাজটা কি? কর্মস্থলে অ্যাক্সিডেন্টলে প্রথমেই শুরুতে হচ্ছে আপনার এমপ্লয়ারকে জানাবেন। যদি আপনি কোনো ফোন থাকে অবশ্যই ফোনে 911 কল দেবেন, যে স্টেটে থাকেন না কেন। যদি ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স আসে খুবই ভালো, যদি উইটনেস রাখেন আরও ভালো। ট্রাই টু টেক সাম পিকচার্স অফ দ্য ইনসিডেন্ট, এবং লোকেশনটা খুবই ইম্পর্টেন্ট। পিকচার অফ দ্য প্লেস, যে জায়গাটায় পড়ছেন, হয়তো আপনি আইসে যখন পড়লেন ওই জায়গাতে হয়তো আইসে তখন থাকবে না, তো আপনি তাৎক্ষণিক তখন দেখাবেন। তো আইসে যদি আপনি তুলে রাখেন, আপনি তো প্রমাণ থাকলো যে ওই সময় এটা কেমন ছিল। ট্রিপ অ্যান্ড ফল কেস আমরা যখন করি, ধরেন একটা রাস্তা ভাঙ্গা রাস্তায় আপনি পরে গেলেন, এখন আপনি যদি এক সপ্তাহ পর লয়ার কাছে গেলেন, আমরা যখন যাবো এর ভিতরে প্লেসটা ফিক্স হয়ে যেতে পারে। সেক্ষেত্রে যতটুকু সম্ভব প্রমাণ রাখা ক্লায়েন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং ওই প্লেস থেকে যদি আপনারা অ্যাম্বুলেন্সে হাসপাতালে যান, দ্যাটস মোর ইম্পর্টেন্ট, বোঝা গেল যে অ্যাম্বুলেন্স কোন লোকেশন থেকে পিক আপ করেছে। ওয়ার্কার্স কম্পেনসেশন বলতে কি বোঝানো হচ্ছে, এবং কিভাবে এটার আওতায় মধ্যে আমাদের এই যে অ্যাক্সিডেন্টের ক্ষতিপূরণগুলো পাচ্ছি আমরা? ওয়ার্কার্স মানে কাজ, কম্পেনসেশন মানে ক্ষতিপূরণ। যে কাজে থাকার অবস্থায় যদি ক্ষতি হয়, এটাকে বলে ওয়ার্কার্স কম্পেনসেশন। এইভাবে সে কাজের সময় যেই পরিমাণ কাজটা করত, সে চিকিৎসার খরচ পাবে, এবং সে যদি কাজ করতে না পারে, ওই যতদিন পর্যন্ত কাজ করতে পারবে না, তার নির্দিষ্ট পরিমাণ স্যালারি বলতে পারেন ট্যাক্স ফ্রি, ওটা সে বাসায় বসে পাবে। তাকে জানতে হবে এবং তাকে জিনিসটাকে ফলো আপ করতে হবে। অনেকে ভাবে যে আমি মঈন চৌধুরীর কাছে কেস দিলাম, আমার তো কিছু করতে হবে, $1 মিলিয়ন ঘরে বসে পাচ্ছে। $1 মিলিয়ন পাইতে গেলে আপনাকে
কাজ করতে হবে, মিনস আপনাকে ইউ হ্যাভ টু হেল্প ইউর সেলফ, চিকিৎসাগুলো করতে হবে। অনেক সময় চিকিৎসা ছাড়া আমরা প্রমাণ করতে পারি যে এই লোকটা অসুস্থ কিনা। এটাকেই একটা সূত্র ধরা হচ্ছে বা এটার মধ্যে কোনো ফ্রড? আমরা ফ্রডের কোনো সময় ফ্রডের আওতায় যাই না, কিন্তু আমরা সবাইকে বলি যে সত্য বলবেন, মিথ্যা তথ্য দিয়ে কোনোভাবেই কোনো বেনিফিট পাওয়া সম্ভব না এবং উচিত না। যা সত্যতা, কারো যদি ফ্র্যাকচার হয়, ফ্র্যাকচারটা তো এক্সরেতে আসবে। যদি কারো টিয়ার হয়, মানে রগ ছিঁড়ে যায় হাঁটুতে বা শোল্ডারে, তো এমআরআইতে আসবে। তো এই জিনিসগুলা এভরিথিং ইজ প্রুভেন, এবং আমরা যখন ট্রায়াল করি, ট্রায়ালে আমাদেরকে প্রুভ করতে হবে কেসটা কতটুকু সঠিক। কেউ কিন্তু টাকা দেওয়ার জন্য বসে নাই যে আপনি যে বললেন না $1 মিলিয়ন দেয়, $1 মিলিয়ন পাইতে গেলে আমাদের কষ্ট করতে হয়, অনুযায়ী ফাইল সাজাইতে হয় যে ক্লায়েন্টের আসলে সমস্যা কী। যদি সমস্যা না পায়, কাজ মিস না করেছে, তখন তো আমাদের আর প্রমাণ করার কিছু থাকলো না। আপনার ফার্মে এই ধরনের কেস কিরকম এসে থাকে এবং সেই ক্ষেত্রে আপনাদের মানে সাফল্যতা? আমরা প্রচুর কেস করে সাফল্য 100%। আমরা উইন ছাড়া কেস নেই না, এই জীবনে কোনো কেস আমরা লস্ট করি নাই। কারণ হচ্ছে আমরা কেস নেওয়ার আগেই বুঝি যে কেসটা হবে কিনা, কথা বলেই বুঝি। কিন্তু ডিপেন্ড করে টাকা কত পাবে, কম না বেশি। কেউ পায় $1 মিলিয়ন, কেউ পায় $5 মিলিয়ন। আমাদের $5 মিলিয়ন কেসও করেছি, আবার হয়তো $100,000 কেসও করেছি। ডিপেন্ড করে অপর পক্ষে কীভাবে কাজটা দেখে এবং কতটুকু ক্লায়েন্ট ইনজুরির উপর ডিপেন্ড করে। এই যে টাকাটা আসছে, এটা কি ওই কোম্পানির ইন্স্যুরেন্স থেকে আসছে? এটা কোম্পানির ইন্স্যুরেন্স থেকে আসছে, হ্যাঁ। সেক্ষেত্রে কর্মীর অধিকারগুলো জানার গুরুত্বপূর্ণটা কতটুকু? মানে আমরা যখন একটা জবে যাচ্ছি বা একটা কাজে যাচ্ছি, দেখা যায় অনেক সময় লজ লেখা থাকে, রুলস অ্যান্ড রেগুলেশনস লেখা থাকে, আমরা কতটুকু বা পড়ি, দেখা যায় পড়ি না বা পড়ি। তো সেক্ষেত্রে জানানোর দায়িত্বটা কার, বা জানছি যে সেটা কি সূত্রে জানছি? আপনি বারবার দায়িত্বটা আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন। আমার দায়িত্ব না, কিন্তু দায়িত্ব হচ্ছে তার নিজের। আমরা সবসময় বলি বায়ার্স বি অ্যাওয়ার, কমার্সের সাবজেক্ট দেওয়ার পড়ছে, যে কিনবে সে সতর্ক থাকবে। সেমভাবে আপনি যখন কাজে যাওয়ার অধিকারটা জানার কর্তব্য আপনার, আপনার কী অধিকার আছে, বেতন কত পাবেন, কি কি ডিউটি করবেন, এবং আপনার কাজের অংশ কি কি। কনস্ট্রাকশনের যারা কাজ করেন, মিলিয়নস আপনারা কনস্ট্রাকশনের কাজ করি, তারা সেফটি ইকুইপমেন্ট ব্যবহার করতে হয়। দেখা যায় অনেকে সেফটি ইকুইপমেন্ট তার এমপ্লয়ার প্রোভাইড করে না, অত বলে যে মানে কম শিক্ষিত যারা, তারা বুঝে না যে ওইটা দিয়েই কাজ করতে হবে। দেন ইট বিকামস ভেরি বিগ কেস, কারণ এমপ্লয়ার ফেইল টু প্রোভাইড হিম সেফটি ইকুইপমেন্টস। সেফটি ইকুইপমেন্টটা প্রোভাইড করার দায়িত্ব এমপ্লয়ারের, কারণ সে তো এমপ্লয়ারের কাজ করে। সেমভাবে তার কি অধিকারটা কর্মী জানা উচিত যে আমি কি কি কাজের অংশ কি। দেশে শ্রমিকের অধিকার আছে, এমন না যে শ্রমিককে আপনি যা ইচ্ছাভাবে ব্যবহার করতে পারবেন না। এটা বাংলাদেশ না, এটা আমেরিকা। সো এই ক্ষেত্রে সবারই অধিকার সীমিত, সে তার অধিকারের মধ্যেই থাকতে হবে। সো এই ক্ষেত্রে দেখা যায় যে ইকুইপমেন্ট হয়তো ব্রোকেন ইকুইপমেন্ট ছিল, এই ক্ষেত্রে যদি হয় সে এমপ্লয়ারের বিরুদ্ধে, অনেক সময় বিল্ডিংয়ের বিরুদ্ধে কেস, শুধু এমপ্লয়ারের বিরুদ্ধে না। যদি আমরা যখন কনস্ট্রাকশনের কাজগুলো করি, এমপ্লয়ার জাস্ট ইটস এ ক্লেইম, ওয়ার্কার্স কম্পেনসেশন। আমরা ক্ষতিপূরণ আদার জন্য বড় থার্ড পার্টি কেসটা করে বিল্ডিংয়ের ওনারের বিরুদ্ধে, ওই কেসগুলো অনেক বড় হয় এবং ইটস এ মাল্টি মিলিয়ন ডলার লসুট। আমরা মেডিকেল ম্যাল প্র্যাকটিস কেস করি। বাংলাদেশে অধিকাংশ লোক মনে করে যে যদি কেউ ধরেন মারা যায় বা ডিসেবল বাচ্চার জন্ম হয়, বার্থ ডিফেক্ট হয়, এগুলো হয়তো বা অ্যাক্ট অফ গড। আসলে অ্যাক্ট অফ গড সবসময় কিন্তু সবসময় অনেক সময় ডাক্তারের নেগলিজেন্সের কারণে, অবিজিওয়ারের নেগলিজেন্সের কারণে এই ঘটনাগুলো ঘটে থাকে। আর্বস পজি, সেরিব্রাল পজি, দেখবেন যে বাচ্চাগুলা জন্মের পরে ব্রেন ড্যামেজ থাকে, হয়তো আঘাত আগেই ছিল। কিছু আছে জেনেটিক, কিছু আছে আপনার ডাক্তারের ভুলের কারণে হয়। সেগুলো আমরা যখন জাস্টিফাই করতে পারি, তখন ডাক্তার হসপিটালের বিরুদ্ধে আমরা বিগ কেস করি। হসপিটালের বিরুদ্ধে মাল্টি মিলিয়ন ডলার লসুট হয়। EB2 EB3 প্রসেসটার কোন পর্যায়ে আপনার মনে হয় যে একজন অ্যাটর্নিকে ইনভলভ করা উচিত? আমার কাছে প্রচুর লোক আসে, 7 লাখ টাকা দিয়ে ভাই চুক্তি আছে, 7 লাখ টাকা আমার ফোন ধরে না, এখানে আসে আমি কি করবো? আই হ্যাভ নাথিং টু ডু। কাকে দিচ্ছে এই লোক আর নাই, বা ফোন চেঞ্জ হয়ে গেছে, আসলে তাদের কোনো এক্সিস্টেন্স নাই। অনেক লোক EB3 করে, যাদের ধরেন আপনার নিজে আমেরিকার জীবনে আসে নাই। হ্যালো, এটা কি অ্যাটর্নি মঈন চৌধুরীর নাম্বার? জি বলছি।
আমি অ্যাটর্নি মঈন চৌধুরী। দীর্ঘ 15 বছর যাবৎ আমেরিকাতে দুর্ঘটনায় আহতদের জন্য মিলিয়ন মিলিয়ন ডলার আদায় করে দিয়েছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা, কনস্ট্রাকশন কাজের দুর্ঘটনা, হাসপাতালে ভুল চিকিৎসা সহ যে কোনো দুর্ঘটনায় সর্বোচ্চ ক্ষতিপূরণ আদায় বিনামূল্যে আমাদের অভিজ্ঞ অ্যাটর্নিদের পরামর্শ নিন। নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেটিকাট, পেনসিলভেনিয়া, মিশিগান সহ বিভিন্ন স্টেটে লাইসেন্সধারী অভিজ্ঞ সহযোগী অ্যাটর্নিরা আপনাদের সেবায় নিয়োজিত। কল 1866 মঈন ল, সেল 917-282-9256। হ্যালো, এটা কি অ্যাটর্নি মঈন চৌধুরীর নাম্বার? জি বলছি। আমি অ্যাটর্নি মঈন চৌধুরী। দীর্ঘ 15 বছর যাবৎ আমেরিকাতে দুর্ঘটনায় আহতদের জন্য মিলিয়ন মিলিয়ন ডলার আদায় করে দিয়েছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা, কনস্ট্রাকশন কাজের দুর্ঘটনা, হাসপাতালে ভুল চিকিৎসা সহ যে কোনো দুর্ঘটনায় সর্বোচ্চ ক্ষতিপূরণ আদায় বিনামূল্যে আমাদের অভিজ্ঞ অ্যাটর্নিদের পরামর্শ নিন। নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেটিকাট, পেনসিলভেনিয়া, মিশিগান সহ বিভিন্ন স্টেটে লাইসেন্সধারী অভিজ্ঞ সহযোগী অ্যাটর্নিরা আপনাদের সেবায় নিয়োজিত। কল 1866 মঈন ল, সেল 917-282-9256. They never came to the America. কাউকে একজন বিশ্বাস করে ফেলে। কালকে চটকারি তার সবাই তো সবাই তো আর চ্যানেল আই না, চ্যানেলের কথাগুলো মানুষ গুরুত্ব শুনে ওইগুলো করে কি ফেসবুকে সুন্দর করে দিয়ে বলে যে এই হচ্ছে, তারা নিয়ে নিচ্ছে। সো আমাদের তাদেরকে আমি দুষবো না, আমি দুষবো যারা যাচ্ছে, তারা বোঝা উচিত তারা আসলে আসতে পারবে কিনা, দেন টাকা স্পেন্ড করুক। কিন্তু এই যে নিঃস্ব হয়ে অত গরিবের সন্তান, সে হয়তো 20 লাখ টাকা তার পুঁজি, সে টাকা দিয়ে ধরা খাইলো, তার টাকাও পাচ্ছে না, তার পক্ষে কথা বলার কেউ নাই। সো এই ক্ষেত্রে আমি সবাইকে বলি যে কমার্সে বলছিলাম বায়ার্স বিহেভিয়ার, ক্লায়েন্টকে সতর্ক হতে হবে। আপনারা যে কোনো পর্যায়ে অ্যাটর্নি শরণাপন্ন হতে পারেন, তবে উচিত হবে যে কোনো লিগ্যাল ডিলসে প্রথমে একজন অ্যাটর্নি অ্যাট ল, যদি নামের নিচে দেখবেন অ্যাটর্নি অ্যাট ল লেখা কিনা, দেন হি অর শি ইজ লাইসেন্স ইন এনি স্টেট। মানে একটা লাইসেন্স, স্টেট লাইসেন্স আছে, ইমিগ্রেশন একটা লাইসেন্স দিয়ে আপনি 50 স্টেটে প্র্যাকটিস করতে পারেন অফিসিয়ালি, আর যেহেতু ফেডারেল ল। সো এই ক্ষেত্রে আপনারা যদি প্রথম থেকে অ্যাটর্নি অ্যাট লর অ্যাডভাইস টানেন, অ্যাটলিস্ট কোথাও ইনভলভ হবেন, আমেরিকানরা কিন্তু এগুলো কোনো চুক্তি স্বাক্ষর করার আমেরিকানরা একজন অ্যাটর্নির সাথে পরামর্শ। আর প্রথমত এই যে চুক্তিটা ভ্যালিড কিনা, এনফোর্সেবল কিনা, আমি চুক্তি করলাম এটা যদি ভ্যালিড না হয়, এই চুক্তি মানে নেই। আপনি অবিশ্বাস্য কোনো কাজ করবেন, এটা তো অবিশ্বাস্য কাজ, যে আপনি তো ডাইরেক্ট ইনভলভ না, সে আপনার হয়তো সার্ভিস চার্জ নিতে পারে, হয়তো 5,000 টাকা সার্ভিস চার্জ নিল, 1 লাখ 2 লাখ, ট্যুরিস্ট ভিসা অনেক করে না, সার্ভিস চার্জ নিচ্ছে, কিন্তু আপনার এমপ্লয়ারের প্রতিনিধি সে কিনা আপনি জানেন না, বা এমপ্লয়ার আপনাকে চিনে কিনা। ওই তারা করে কি এলসিতে এমপ্লয়ার নাম থাকে, এই তো আমার এমপ্লয়ার পেয়ে গেছি, বাট দে আর নট ইন কন্ট্যাক্ট উইথ এমপ্লয়ার, কোনো কানেকশনই নাই। এমপ্লয়ার ফাইনালি তো এমপ্লয়ার তাকে স্পন্সর করতে হবে। এট দ্য এন্ড যখনই আপনার কাজটা লেবার সার্টিফিকেট অ্যাপ্রুভার পরে, যখন আপনি ইমিগ্রেশন ফাইল করে অ্যাপ্রুভ হইতে হলো, তারপর যখন স্পন্সরের সময় আসবে, তখন এমপ্লয়ার তাকে স্পন্সর করতে হবে। এমপ্লয়ের ক্যাপাসিটি তখন আছে কিনা, 3 বছর 4 বছর তার ক্যাপাসিটি থাকবে কিনা, তার আসল লোকটা প্রয়োজন কিনা, ইট মে নট বি। আমি এক্সাম্পল দিলাম যে একটা ম্যাকডোনাল্ডস থেকে আপনারা 4 বছর অপেক্ষা করবে যে মিস্টার মুস্তফা আসতে 4 বছর পরে এই পদটা খালি থাকলো, হি মাস্ট হায়ার সামবডি এলস। সো এই ক্ষেত্রে এগুলো এখন তদারকি হচ্ছে। আগে এগুলো অনেক ইজি ছিল, কিন্তু যারা ইজি ছিল আসছে তাদেরকে স্বাগতম, কিন্তু তারা যদি কাজ করে না থাকে এইসব জায়গায়, যে মিনেসোটা, মন্টানা বলেন, ওয়াশিংটন ডিসি বলেন, ভার্জিনিয়া বলেন, ফ্লোরিডা বলেন, কাজ করে না থাকলে দিস ইজ এগেইনস্ট ইমিগ্রেশন ল, ইট কনস্টিটিউট ইমিগ্রেশন ফ্রড। সোশ্যাল মিডিয়াতে কোনো একটা ইনফরমেশন দেখলেই আমরা যে বিশ্বাস করে ফেলি, কোনো মানে অফিসিয়াল বা লাইসেন্সধারী কারো কথা না শুনে অমুকের কাছ থেকে শুনেছি, বা এই যে একটা ট্র্যাডিশন বা এই যে একটা অভ্যাস আমাদের মধ্যে আছে, এটা নিয়ে যদি একটু আমাদেরকে। এটাই এখন বেশি অনেকে দেখি যে মুখরোচক বিজ্ঞাপন দেখলে খুব পছন্দ হয়, আমরা আমেরিকায় নিয়ে আসছি, কিন্তু এই জিনিসটা আসলে উচিত না। অনেকে ফোনে থাকে, সারাদিন ফোনেই থাকে, একটার পর একটা স্ক্রল করে কোনটায় সে আসক্ত হয়, ওই টপিক্সটা তার এখানে আসতেই থাকে, এর মধ্যে কোথাও সে বিশ্বাস করলো, ধরা খেয়ে গেল। সেই জন্য এডুকেশন প্রয়োজন। যে অবস্থা থাকেন না কেন, সবারকে বলছে আপনারা এডুকেট ইউর সেলফ, দেন আপনি নিজে নিতে পারবেন। এবং আপনার সোর্সটাও তো ভ্যালিড হওয়াটা খুব ইম্পর্টেন্ট। সোর্সটা হলো সোশ্যাল মিডিয়া শুধু একটা কোম্পানি। অনেকে দেখা যায় যে লেখো দিস ল ফার্ম, হোয়াট ইজ ল, ল মনে করে যে আমেরিকান অ্যাটর্নি বুঝে, সব তো আমেরিকান অ্যাটর্নি না। এই লটা শব্দ দিয়ে বিভ্রান্তি হচ্ছে মানুষজন।
বিশেষ করে বাংলাদেশে যদি বলে যে আমি এত টাকা করছি, তারা মনে করে এতে অনেক বড়, সে অনেকে বলে আমরা উকিলের থেকে বেশি জানি, অ্যাটর্নি তারা পালে। সো অ্যাটর্নি পালা তো অ্যাটর্নি তো কারো আন্ডারে কাজ করে না। এই দেশে অ্যাটর্নিরা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অ্যাটর্নি। আনলেস ইউ ওয়ার্ক ফর এ কোম্পানি, ইউ ক্যান নট ওয়ার্ক ফর আদার পিপল। যদি কোনো কোম্পানির আন্ডারে কাজ করে কেউ, সে নিজস্ব প্র্যাকটিস করতে পারবে না। আর যারা ইন্ডিপেন্ডেন্ট ল ফার্ম প্র্যাকটিস করে, দে ডোন্ট ওয়ার্ক ফর এনিবডি এলস। নন অ্যাটর্নির আন্ডারে কোনো অ্যাটর্নি কাজ করার নিয়ম নাই, করে না। এটা আপনার ভ্রান্ত ধারণা। আমেরিকা সম্পর্কে আমেরিকা আসতে হলে আমেরিকা সম্পর্কে জানতে হবে। চ্যানেলের সাথে থাকুন, তারা মাঝে মধ্যে চেষ্টা করে আপনাদেরকে তথ্য দেওয়ার। আমি চ্যানেলের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে নিয়ে আসার জন্য, এবং আপনারা যে কাজগুলো করছেন সত্যি কিছু লোক যদি বেনিফিটেড হয় তবুও তো আমাদের একটা প্রাপ্তি। হ্যাঁ, আমরা দর্শকদেরকে জানানোর চেষ্টা করি যে আমরা কি মানে আমাদের আসলে লগুলা কি কি এবং লগুলা কাদের কাছ থেকে এবং কোন সোর্স থেকে জানা প্রয়োজন, এটা আমরা সবসময় দর্শকদেরকে জানানোর প্রয়োজন মনে করি। একটু যদি আপনাকে জিজ্ঞেস করতাম স্টুডেন্ট ভিসা সংক্রান্ত প্রশ্ন নিয়ে জিজ্ঞেস করতাম, কারণ এখন আমাদের ইমিগ্রেন্ট ভিসা পজ আছে সব দিক থেকেই। এখন কি তাহলে স্টুডেন্ট ভিসার একটু প্রচলনটা বেশি দেখতে পাচ্ছেন নাকি আগের মতোই দেখা যাচ্ছে? স্টুডেন্ট ভিসা চলছে, চলবে, থাকবে। অনেক স্টুডেন্ট আসবে। এটা একটা চলমান প্রক্রিয়া, এটা বন্ধ হয় না, হবেও না। কারণ আমেরিকার পলিসি স্টুডেন্ট ভিসা ইনক্লুডেড। আমেরিকা সরকার চায়, প্রশাসন চায় বিভিন্ন দেশ থেকে স্টুডেন্টরা আসুক, তারা এই দেশ সম্পর্কে জানুক, জেনে তাদের নিজ দেশে যাক না কেন আমেরিকার সম্বন্ধে সম্যক ধারণা থাকবে। এই জন্য দেখি আমরা মাঝে মধ্যে বলি যে আমেরিকাতে আমেরিকান জন্মগ্রহণকারী ছেলেমেয়েরা বা গ্রিন কার্ড দেয়, তারা কিন্তু স্কলারশিপ পায় কম। বরং বাইরের দেশ থেকে তারা স্কলারশিপ দিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসে, কলম্বিয়াতে। কেন নিয়ে আসে? তখন আমরা স্টাডি করে বুঝলাম যে এটা নিয়ে আসে এই কারণে আমেরিকান কালচার পলিসি সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য এই কাজটা আমেরিকা করে। এটা চলবে, কিন্তু অনেকে আছে শুধুমাত্র আমেরিকা আসার জন্যই আমেরিকা আসে, মানে স্টুডেন্ট ভিসা আসে। দিস ইজ রং। যদি আমেরিকা আসেন, টার্গেটটা রাখতে হবে, আপনার গোল থাকতে হবে এখানে ব্যাচেলার্স করবেন, মাস্টার্স করবেন। এখানে আপনার যথেষ্ট সুযোগ আছে। একটু আগে কথা বললাম, যেমন ব্যাচেলার্স থাকে, মাস্টার্স ডিগ্রি থাকে, আপনি কিন্তু নিজস্ব স্বজ্ঞানে এবং নিজের যোগ্যতা আপনি সে গ্রিন কার্ড পেতে পারেন। কারো মুখাপেক্ষী হতে হবে না। এই দেশে এমন একটা দেশ, সব দিকেই সুষ্ঠুভাবে একটা নীতি তৈরি করে দেওয়া আছে, আপনার চাইলে এটা আওতায় পড়তে পারেন। কিন্তু আমাদের দেখা মতো হয় কি, যারা স্টুডেন্টরা আসছে বিগত কয়েক বছরে, অনেকে শুধু ভিসা নিয়ে আসছে, অনেকরা অন্য একটা স্টেটে যায়, তারপরে সেখানে ল্যাঙ্গুয়েজ কোর্সে পড়তে। তার মানে তার টার্গেটটাই ছিল শুধুমাত্র আমেরিকা আসা, কোনোভাবে কাজ করা। এই জন্যই ভালো, যারা মিসইউজ করেছে তাদের জন্য, যারা রিয়েল স্টুডেন্ট, তারা এক্সট্রা এফোর্ট দিতেছে প্রমাণ করার জন্য, হ্যাঁ আমি রিয়েল স্টুডেন্ট, আমি এই কাজটা করব না। সো স্টুডেন্ট ভিসা আপনারা যারা দেশের ছেলেমেয়েরা অনেক মেধাবী যারা স্টুডেন্ট, আপনারা IELTS দেন, ইউনিভার্সিটিতে যোগাযোগ করবেন, ইউনিভার্সিটি আপনাকে I-20 ইস্যু করার পর আপনাদের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি থাকে, প্যারেন্টস যদি দেশে থাকে তেও পারবে, এখানে কেউ থাকলে সব আপনাকে স্পন্সর করতে হবে। মোট কথা তারা জানতে চায় যে আপনি এডুকেশন কস্টটা এবং রোমিং বোর্ডিং বেয়ার করতে পারবেন কি না। আর যদি স্কলারশিপ পান তো ওয়েল অ্যান্ড গুড। স্কলারশিপ পেলে আপনি অনেকে PhD করতে, তার উল্টা স্টাইপেন্ড টাকা পায়, এই দেশ থেকে ডলার্স পায়, $3,000-4,000 পায় মাসে। তো এর থেকে বেশি আপনি একটা দেশে কি আশা করতে পারেন ভিন দেশের লোক হয়ে? স্টুডেন্ট ভিসা আসার পরে কি ভিসা স্ট্যাটাসটা চেঞ্জ করার পদ্ধতিটা বা প্রসেসটা কি কুইক নাকি অনেক সময় লেগে থাকে? স্টুডেন্ট ভিসা আসলে তো স্টুডেন্ট ভিসা তাকে কমপ্লিট করতে হবে, কিন্তু যদি সে অন্য কোনো ভিসা যেতে চায়, ধরেন বিয়ে করলো, অফকোর্স করতে পারে, ভালোবেসে বিয়ে করতে পারে, রিয়েল হতে হবে সব কিছু। আমরা প্র্যাকটিক্যাল যা বলি, রিয়েলিটির বাইরে কিছু করতে চাই না। কারণ তারা যদি চায় বিয়ে করতে পারে, অথবা তারা যদি স্টুডেন্ট ভিসা আসার পর তারা কমপ্লিট করার পরে তারা তো এমপ্লয়মেন্ট বেসে যেতে পারে, H-1B যেতে পারে, EB-2 NIW যেতে পারে, EB-2 যেতে পারে। কিন্তু অনেকে দেখা যায় যে PhD গ্রেডের হোল্ডার, সে PhD কাজ করতে আসছে, তখন সে যদি দেখে যে আমি মন্টানাতে ডানকিন ডোনারে কাজ করবো, EB-3 করে রাখলাম, হাউ ডাজ ইট লুক টু ইউ? ফানি রাইট? সো তখন এগুলা তারা সন্দেহ যে তুমি যদি PhD করলা, তুমি কেন ওই ডানকিন ডোনারে কাজ করার জন্য বা 7-Eleven কাজ করার জন্য তুমি ভার্জিনিয়া স্টেটে তুমি অ্যাপ্লাই করে রাখছো? হোয়াটস ইউর মোটো? তো গ্রিন কার্ডটাই মোটো না? তো জিনিসগুলো আপনারা যারা শিক্ষিতরা নিজেরাই বুঝতে পারেন কোনটা আপনার জন্য সুইটেবল। তখন EB-2 করতে হয়, যদি স্কিল দিয়ে করতে হয়, আনস্কিল্ড না, স্কিলডে দিতে পারে। তো ডিপেন্ড করে
প্রত্যেকটা জিনিসের সুযোগ এখানে আছে, বৈধভাবে সুযোগ আছে। আপনারা আমাদের লোকজন করে কি অবৈধ পন্থাটা মনে করি খুব ইজি, কিন্তু আপনি যে বৈধভাবে কাজগুলো করতে পারে ভুলে যায় মানুষ। মানুষ মনে করে যে যে কাউকে টাকা দিয়ে কাজটা হলে ইজি হয়ে যায়, কিন্তু সে কিন্তু নিজে এটার যোগ্য। যার হেল্প সে নিচ্ছে সে হয়তো এমন লোকের হেল্প, এই লোকে তার থেকে কম শিক্ষিত, কম জানে, কিন্তু মুখে বলতে পারে যেন তার থেকে টাকাটা নিয়ে তার কাজগুলো রং করে দিচ্ছে। আপনার কথা কনফিডেন্ট থাকলে নিজেরা কাজ করবেন। এই দেশে আমি ছাড়াও অনেক হাজার হাজার অ্যাটর্নিরা আছে আপনাকে হেল্প করার জন্য। আপনারা অ্যাটর্নি এটলোর হেল্প নেবেন এবং আপনারা ভার্চুয়ালি কথা বলতে, যে কোনো বর্তমান বিশ্বে আপনি ভার্চুয়ালি কনসালটেশন ফি পে করে আপনি জুমে কথা বলতে পারেন, হোয়াটসঅ্যাপ লাইভে কথা বলতে, লুক দেখে কথা বলতে পারেন, যে অ্যাটর্নির সাথে কথা সেই অ্যাটর্নি কি না আপনি সার্চ করলেই পেয়ে যাবেন অ্যাটর্নির নাম আর চেহারা মিলে কিনা। তো ইউ ক্যান ডু এ লট অফ স্টাফ। সো বেটার হবে আপনারা নিজের কনফিডেন্ট লেভেল গ্রো করা এবং এডুকেট ইয়োরসেলফ। এখন অনলাইনের যুগে, এআই এর যুগে অনেক ইনফরমেশন ভুল আসা সম্ভব। সো নিজের রিসার্চটা নিজে করে যদি না করে থাকি তাহলে দেখা যাবে আমরা ভুল তথ্যটা কি সত্যি মনে করে আগাচ্ছি। এআইতে আমি ভুল বলবো না, কিন্তু এআইতে যে তথ্যটা আপনি জানতে চাবেন সেই তথ্যর ভিত্তিতে তারা আপনাকে একটা সলিউশন দেবে, কিন্তু আপনি তো কি জানতে চাচ্ছেন ওটা তো আপনি শিওর না। সেই ক্ষেত্রে ইউ নিড সামওয়ান হু নোজ, আদারওয়াইজ আপনি তো পদে পদে মিথ্যা তথ্যর আওতায় পড়বেন। অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা অ্যাটর্নি মঈন চৌধুরীর কাছ থেকে শুনলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ কিছু সময় আমাদেরকে দেওয়ার জন্য। আমি ফাবিয়া নিসা আজকে চ্যানেল আই নিউ ইয়র্ক স্টুডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। হ্যালো, হ্যালো, এটা কি অ্যাটর্নি মঈন চৌধুরীর নাম্বার? জি বলছি। আমি অ্যাটর্নি মঈন চৌধুরী। দীর্ঘ 15 বছর যাবৎ আমেরিকাতে দুর্ঘটনায় আহতদের জন্য মিলিয়ন মিলিয়ন ডলার আদায় করে দিয়েছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা, কনস্ট্রাকশন কাজের দুর্ঘটনা, হাসপাতালে ভুল চিকিৎসা সহ যে কোনো দুর্ঘটনায় সর্বোচ্চ ক্ষতিপূরণ আদায় বিনামূল্যে আমাদের অভিজ্ঞ অ্যাটর্নিদের পরামর্শ নিন। নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেটিকাট, পেনসিলভেনিয়া, মিশিগান সহ বিভিন্ন স্টেটে লাইসেন্সধারী অভিজ্ঞ সহযোগী অ্যাটর্নিরা আপনাদের সেবায় নিয়োজিত। কল 1866 মঈন ল, সেল 917-282-9256। হ্যালো, হ্যালো, এটা কি অ্যাটর্নি মঈন চৌধুরীর নাম্বার? জি বলছি। আমি অ্যাটর্নি মঈন চৌধুরী। দীর্ঘ 15 বছর যাবৎ আমেরিকাতে দুর্ঘটনায় আহতদের জন্য মিলিয়ন মিলিয়ন ডলার আদায় করে দিয়েছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা, কনস্ট্রাকশন কাজের দুর্ঘটনা, হাসপাতালে ভুল চিকিৎসা সহ যে কোনো দুর্ঘটনায় সর্বোচ্চ ক্ষতিপূরণ আদায় বিনামূল্যে আমাদের অভিজ্ঞ অ্যাটর্নিদের পরামর্শ নিন। নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেটিকাট, পেনসিলভেনিয়া, মিশিগান সহ বিভিন্ন স্টেটে লাইসেন্সধারী অভিজ্ঞ সহযোগী অ্যাটর্নিরা আপনাদের সেবায় নিয়োজিত। কল 1866 মঈন ল, সেল 917-282-9256।